আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব আবুল মনসুর আহমদ রচিত ছোট গল্প নিমক হারাম। নিমকের সের ১৬ টাকা, ১৬ পয়সার জিনিস ১৬ টাকা। নুনের অভাবে দেশময় হাহাকার, রাজধানীতে হই হল্লা। অগত্যা এমএলএরা এবং পিএস পুনশ্চ নয়, পার্লামেন্টারি সেক্রেটারিরা মন্ত্রীদের ধরিলেন। দেশ যে আর রক্ষা করা যায় না, তার মানে জনগণকে আর পক্ষে রাখা গেল না। ফলে মন্ত্রীদের গদিও টলমল। একটা কিছু না করিলে নয়। মন্ত্রিসভার বৈঠক বসিল ক্যাবিনেট রুমে। সবারই মুখ মলিন ও লম্বা। প্রধানমন্ত্রী সরবরাহ মন্ত্রীকে ধমক দিলেন, কি করতেছেন আপনি? লবণের সের বড় জোর ৮ থেকে ১০ টাকা হইবার পারে, একেবারে ১৬ টাকায় তুললেন কি কৌশলে? সরবরাহ মন্ত্রী আমতা আমতা করিয়া বলিলেন, সব চেষ্টাই তো আমি করছি স্যার, কিন্তু কিছুই তো কইরা উঠবার পারলাম না। করাচি থাইকা লবণও কম আনলাম না, কিন্তু জাহাজ আইসা নামতেই লবণ নাই। প্রধানমন্ত্রী, কন্ট্রোল করেন না কেন? সরবরাহ মন্ত্রী, কন্ট্রোল তো খুব করতেছি স্যার, কিন্তু কন্ট্রোল দামে চাইলেই লবণ এক রত্তি নাই, আর ১৬ টাকা দিলে কয় সের চান? প্রধানমন্ত্রী, তবে দেখা যাইতেছে লবণগুলি হাওয়া হইয়া গেছে না, আছে ব্যাপারীদের গুদামেই, তবে ধরবার পারেন না কেন? স্বাস্থ্যমন্ত্রী, লবণের ব্যাপারীরা ম্যাজিক জানে স্যার। প্রধানমন্ত্রী, কিন্তু তাতে আমার মন্ত্রিত্বের অবস্থা যে ট্রাজিক হইয়া উঠেছে। একটা কিছু না করলে যে মন্ত্রিত্ব রাখা দায় হইব। চিফ সেক্রেটারি, স্যার, আগামীকাল ইউনিভার্সিটি ছাত্ররা ভুকা মিছিল বাইর করব। গাঁও থাইকা লাখে লাখে লোক রওনা হইয়া গেছে। কাল তারা আপনার প্রাসাদের সামনে বিক্ষোভ দেখাবে ঠিক করছে। শুধু বিক্ষোভই হয় না, আরও বেশি অনর্থ কিছু ঘটে, সে চিন্তায় আমার ঘুম নাই। প্রধানমন্ত্রী, তোমরা আসো খালি ঘুমের তালে। আমি তোমরার গদি ঠিক রাখি, আর তোমরা করো ঘুমের চিন্তা। বাহ বাহ, কিন্তু এখন করি কি? দিমু নাকি ১৪৪ জারি কইরা? শিক্ষামন্ত্রী মুখ বাঁকায়া বলিলেন, আজকাল ছেলেরা যেমন কমিউনিস্ট হইয়া উঠছে, তাতে ১৪৪ ধারা তারা মানবে কিনা সন্দেহ। স্বরাষ্ট্রমন্ত্রী, তবে দিয়া দেই গুলি চালাবার হুকুম। স্যার কি বলেন? প্রধানমন্ত্রী, না না, আগেই গুলি না, হাতের পাশ তো ওটা থাকলই, আগে অন্য ফন্দি ঠাউর করেন। আপনেরা যেমন কইরা পারেন, আজকার দিনের মধ্যেই একটা উপায় করেন। আমার বাতের টাটানি বড় বাইরা গেছে, নইলে আমি একটা না একটা ফন্দি বার করবার পারতাম। বাতের বেদনা যে কি ভয়ানক, তা তো আপনেরা জানেন না। এখন আপনেরা বিদায় হন। সন্ধ্যার আগেই সকলে আমার বাসায় জমায়েত হইবেন একটা ফন্দি বাইর কইরা, বুঝলেন তো? সন্ধ্যা। প্রধানমন্ত্রীর প্রাসাদে সভা। মন্ত্রীরা এবং বিভিন্ন দপ্তরের হেডেরা ছাড়া বিভিন্ন দলের নেতা উপনেতারাও আসিয়াছেন। সকলের মুখে কালো ছায়া। প্রধানমন্ত্রী বলিলেন, আমার বাতের জোরটা ক্রমেই বাইরা চলছে। আমি সারাদিন ছটফট কইরা কাটাইছি, কোনো কিছু ভাববার পারলাম না। আমি আশা করি আপনেরা একটা না একটা ফন্দি ঠাউর করছেন, কারণ আপনেরার বাতের বেদনা নাই। সরবরাহ মন্ত্রী, স্যার, বাতের বেদনা না থাকলেও মাথার বেদনায় আর ঘাড় সিধা করবার পারতাছি না। প্রধানমন্ত্রী, আরে রাইখা দেন মাথার বেদনা। বাতের বেদনার কাছে একসাথে 10টা মাথার বেদনাও কিছু না। ভুগেন নাই তো কোনোদিন বাতের বেদনাই? মাথা বেদনা সে তো ছেলেফিলের অসুখ। এখন বলেন, কে কি ফন্দি ঠাউর করছেন? কেউ কিছু বলিলেন না, শুধু ওর মুখের দিকে চাহিতে লাগিলেন। প্রধানমন্ত্রী ক্রুদ্ধ স্বরে বলিলেন, বুঝলাম আপনেরা কেউ কিছু করছেন না, কোনো যোগ্যতা আপনেরার নাই। এমন সব অপদার্থ লোক লইয়া আমি মন্ত্রিত্ব করবার চাই না। আমি রিজাইন দিমু ঠিক করছি। এক কোণ হইতে সুফি চেহারার একজন লোক দাঁড়ায়া বলিলেন,
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার চাক্ষুষ পরিচয় নাই। আমার নাম খাকসার কেরামতুল্লাহ। লোকে আমাকে মুক্তি বইলাই ডাকে। আমি একটা আরজ করবার চাই। প্রধানমন্ত্রী বিরক্তিমাখা সুরে বলিলেন, হ্যাঁ, আপনার তারিফ আমি বহুত শুনছি, কিন্তু এখন আমি বড় ব্যস্ত। আপনার কোনো কাজ এখন আমারে দিয়া হইব না, আপনি পরে আসবেন। মুফতি হাসিলেন, বলিলেন, হুজুর, আমি নিজের কোনো মতলবে আসছি না। আগামীকালের বিক্ষোভ ঠেকাবার ফন্দি বাতলাবার লাগি আপনার সেক্রেটারির আত্মীয় ফিরোজ সাহেব আমাকে ডাইকা আনছেন। প্রধানমন্ত্রী অবিশ্বাসের হাসি হাসিয়া বলিলেন, বিয়াদবি মাফ করবেন, আপনি মোল্লা মানুষ, এসব রাজনীতির কি জানেন? মুফতি সাহেব মুখে প্রচুর আত্মবিশ্বাসের ভাব আনিয়া বলিলেন, হুজুর, আগে জানতাম না, এ কথা ঠিক, কিন্তু লিগে ঢুইকা কিছুকাল মন্ত্রী মেম্বারগো সহবতে থাইকা বেলেগ ভর্তি হইয়া গেছি। এখন রাজনীতি কিছু কিছু বুঝি। প্রধানমন্ত্রী, বেশ বেশ, তা হইলে কন, আপনার ফন্দিটা কি? মুফতি, আগামীকালের মিছিলের উপর কোনো ৪৪ ধারা করবেন না। আপনার বাসায় মাইক বসায়া সারা শহরে দোকানে দোকানে রাস্তার মোড়ে মোড়ে লাউড স্পিকার বসাবেন। প্রধানমন্ত্রী, তা যেন করলাম, তারপর আমি কি ঘোষণা করব? ঘোষণার তো কিছুই নাই। মুফতি, আপনার বেশি কিছু কওন লাগব না, শুধু এটুকুই বলবেন যে আপনার তরফ থাইকা মুফতি মৌলানা অমুক লবণ সমস্যা সম্বন্ধে বক্তৃতা করবেন। প্রধানমন্ত্রী, আর আপনি কি কইবেন? আমার তা আগে জানা দরকার। মুফতি, আমি যুক্তি তর্কের দ্বারা হাদিস কোরআনের সনদ দিয়া প্রমাণ কইরা দিমু যে লবণ খাওয়া ভালো মানুষের, বিশেষত মুসলমানের উচিত নাই বইলাই আমরার জনপ্রিয় মন্ত্রিসভা ইচ্ছা কইরাই লবণের দাম বাড়াইয়া দিছেন। প্রধানমন্ত্রী উচ্চস্বরে কৌতুকের হাসি হাসিয়া বলিলেন, এসব বাজে কথা লোকে বিশ্বাস করবে কেন? মুফতি, সেবার ছাইড়া দেন হুজুর আমার উপরে। আপনারা তো কাছে বইসা সবই দেখবেন শুনবেন, দেইখাও যাচাই কইরা নিবেন আপনারা। আমার বক্তৃতা শুইনা যদি জনতা খুশি না হয়, যদি তারা মন্ত্রিসভা জিন্দাবাদ দিয়া না যায়, তবে আমার নাম ফিরাইয়া রাখবেন। আর যদি জিন্দাবাদ দেয়, তবে আমারে আপনি কি দিবেন? প্রধানমন্ত্রী, যদি সত্যই বিক্ষোভ সামলাইতে পারেন মুফতি সাহেব, তবে আপনি যা কইবেন তাই দিয়া দিমু। আসলে অর্ধেক রাজ্য রাজকন্যাই আপনার প্রাপ্য, তবে আমার মেয়ে না থাকায় রাজকন্যা দেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রিত্বের গদিও আদাআদি ভাগ করা যায় না। এরপর আপনি যা চান তাই দিমু, মাই কাজিগিরি পর্যন্ত। মুফতি, হুজুর, কাজিগিরির এলাকা আজকাল যা ছোট করা হইছে, তাতে কাজিগিরি নিয়া লাভ নাই। তার চেয়ে বরঞ্চ আমারে একটা কেরাসিনের পারমিট দিবেন। প্রধানমন্ত্রী, কেন, একটা লবণের পারমিটই নেন না কেন? মুফতি, না হুজুর, আগামীকাল আমি যে বক্তৃতা করুম, তারপরে লোকে আর লবণই খাবো না, কাজেই লবণের পারমিট নিয়া আমি ঠকতে রাজি না। প্রধানমন্ত্রীর বালাখানার সামনে বিশাল আঙিনা, আঙিনার পর প্রশস্ত পিচ দেওয়া রাস্তা, তার বাদে বিস্তৃত ময়দান, যেদিকে যত দূর নজর যায় কেবল লোকে লোকারণ্য। চারিদিককার কুসাদা রাস্তাগুলির যেদিকেই চাই পিঁপড়ার লাশির মতো জনতার লবণ চাই, নইলে মন্ত্রীদের মাথা চাই, লবণ দাও নয়তো গদি ছাড়ো, লবণ চোরের গরদান চাই, ইত্যাদি ইত্যাদি স্লোগানে আসমান জমিন মুখরিত। প্রধানমন্ত্রীর বাড়ির গাড়ি বারান্দার ছাদে মাইক বসানো হইয়াছে। প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা ও নেতারা গোলবন্দি হইয়া মাইকের চারিদিকে বসিয়া আছেন। তাদের মধ্যে সাদা বড় পাগড়ি বাঁধা মুফতি সাহেবকেও দেখা যাইতেছে। প্রধানমন্ত্রী মাইকের সামনে আসিয়া দাঁড়াইলেন। বিপুল জনতা সেম সেম, রিজাইন রিজাইন বলিতে লাগিল। প্রধানমন্ত্রী কি বলিলেন কিছুই শোনা গেল না। চারিদিকে ঘন ঘন আওয়াজ হইতে লাগিল, আমরা লবণ চাই, বক্তৃতা চাই না। প্রধানমন্ত্রী জনতার দিকে হাত জোড় করিলেন। জনতা একটু শান্ত হইল।
দুইবার কাশিয়া প্রধানমন্ত্রী এই সুযোগে বলিলেন, আপনার কথা আমি শুনলাম, আপনারাও আমার কথাটা শোনেন। লবণ সমস্যা নিয়ে আমরা খুবই চিন্তা করছি। বিশ্ববিখ্যাত আলেম মুফতি কেরামতুল্লাহ সাহেবের কেরামতির দৌলতে আমরা একটা সমাধানও করছি। আমি নিজ মুখে সেটা কইবার চাই না, মুফতি সাহেবের মুখেই সেটা আপনারা শুনবার পারেন। তার কথা শুনবার পরেও যদি আপনারা সন্তুষ্ট না হন, তবে আপনারা যা খুশি করবার পারেন। জনতা এবার সত্যই শান্ত হইল। মুফতি সাহেব কাল বিলম্ব না করিয়া এক লাফে মাইকের সামনে আসিলেন এবং বাম হাতে মাইকের খুঁটি চাপিয়া ধরিয়া মাইকের সামনে মুখ নিয়া ষাঁড়ের আওয়াজে বলিলেন, ব্রাদারনে মিল্লাত, আসসালামু আলাইকুম। জনতা আর কি করে, ওয়ালাইকুম বলা ফরজ, তাই যেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বলিল, ওয়ালাইকুম সালাম। মুফতি সাহেব সময় নষ্ট না করিয়া বলিতে লাগিলেন, আপনারা এইমাত্র আল্লাহর নামে হলফ কইরা কইছেন আপনারা সালাম অর্থাৎ শান্তি চান, কাজেই শান্তির সঙ্গে আমার আরজটা আপনারা শুনবেন, এটা আমি নিশ্চয় দাবি করবার পারি। জনতা বিরক্ত হইয়া বলিল, কি কইবার চান জলদি কইয়া ফেলেন। মুফতি, নিমক নিয়া আপনারা হইচই করতে আছেন দেইখা আমি তাজ্জব হইলাম। আপনারা কি হাদিস মানেন না? আপনারা কি মুসলমান না? জনতা, আমরা মুসলমানও, হাদিসও মানি আমরা, কিন্তু এখানে সে কথা কেন? মুফতি এবার নড়িয়া চড়িয়া সোজা হইয়া বলিলেন, হাদিস শরীফে আছে নিমক হারাম, কথাটাকে আপনারা কোনোদিন শুনছেন না? হাদিস শরীফে মুসলমানের লাগি নিমক কেন হারাম করা হইল সেটা কি কোনোদিন আপনারা চিন্তা কইরা দেখছেন? জনতা হঠাৎ নিস্তব্ধ হইল। ক্রমে এখান ওখান হইতে গুনগুন শব্দ শোনা গেল, নিমক হারাম? মৌলানা সাহেব এটা কি কইতে আছেন? ও কথার অর্থ কি এই? মুফতি সাহেব তার গলা আরো মোটা আরো গম্ভীর করিয়া বলিলেন, শরীফ কি তবে ভুল? নাউজু বিল্লাহে মিন জালেক, আস্তাগফিরুল্লাহ বলুন। হাদিস কখনো ভুল হবার পারে না। আপনারা গৌর কইরা দেখেন, কেন মমিন মুসলমানের লাগি বলকে সমস্ত ইনসানের লাগি নিমক হারাম করা হইল। প্রধানমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী ও নেতাদের চোখ কপালে উঠিল, কিন্তু তারা খুশি হইলেন। জনতা প্রশ্ন করিল, কিসের লাগি হারাম করা হইল আপনিই কন। মুফতি আবার নড়িয়া চড়িয়া বুক উঁচা করিয়া দাঁড়াইলেন, বলিলেন, হাদিস শরীফে আছে নিমক না খাওয়ার ফজিলত তিনটি। পয়লা ফজিলত এই যে, যে লবণ না খাবো তার বাড়িতে কোনোদিন চুরি হইব না। মন্ত্রীরা পরস্পরের মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। জনতা বিস্ময়ে বলিল, চুরি হইব না, এটা সত্য নাকি? মুফতি, নিশ্চয় সত্য। তারপর দুসরা ফজিলত এই যে, যে লবণ খাবো না তারে কোনোদিন কুত্তায় কামড়াবো না। মন্ত্রীদের একজন আরেকজনের পেটে আঙুল দিয়া গুতা মারিতে লাগিলেন। জনতার মধ্যে বিস্ময় ও উত্তেজনা দেখা দিল। তারা এ ওর কাঁধে ধাক্কা মারিয়া বলিতে লাগিল, মৌলানা ইসব কি কইতে আছেন? এসব কথা সত্য হবার পারে? মুফতি, আমার কথা সত্য না হইলে আপনার হাতে আমি যে কোনো সাজা গ্রহণ করবার লাগি তৈয়ার আছি। তারপর তেসরা ফজিলতের কথা শুনেন। এত বড় জনতা পলকে শান্ত হইয়া গেল। মুফতি গলা আরও উঁচা করিয়া তুলিয়া বলিলেন, লবণ না খাওয়ার তেসরা ফজিলত এই যে, যে লবণ না খাবো তার চুল দাড়ি সাদা হইব না, তার দাঁত পড়ব না। বিস্ময় ও আনন্দের গুঞ্জনে জনতা মুখর হইয়া উঠিল। জনতার বিষণ্ণ মুখ হাসিতে উজ্জ্বল হইয়া উঠিল। তারা বলিল, কিন্তু এসব কথা যে ঠিক তার প্রমাণ কি? আমরা প্রমাণ চাই। মুফতি, যে কোনো প্রমাণ দিতে আমি প্রস্তুত। যা তা প্রমাণ না, একেবারে বৈজ্ঞানিক প্রমাণ। দাঁত ও চুল দাড়ির কথা ডাক্তারি ব্যাপার, চুরি ডাকাতির কথা পুলিশের ব্যাপার, আর কুত্তার কথা ভেটারিনারি সার্জনের ব্যাপার।
তারা যদি আমার কথার সত্যতা স্বীকার করেন তবে আপনারা বিশ্বাস করবেন? জনতা: হ্যাঁ কর্মু, কিন্তু বিশ্বাসী লোক অন চাই, ঘুষখোর লোকে চলব না। প্রধানমন্ত্রী মাইকের সামনে আসিলেন। মুফতি সাহেব সরিয়া জায়গা করিয়া দিলেন। প্রধানমন্ত্রী বলিলেন, ভাই সাহেবান, লবণের অভাবে আপাতত ২-৪ দিন আমরা কষ্ট পাইলেও কেন আমার গভর্নমেন্ট লবণের শের ১৬ পয়সার জায়গায় ১৬ টাকা করেছেন, তার কারণ এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝবার পারছেন। আমাদের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র। এখানে আমরা আলেমরার উপদেশে নিজামে ইসলাম কায়েম করছি। এখানকার লোক যাতে আস্তে আস্তে নিমক খাওয়া ছাইড়া দেয়, সেই মতলবেই আমরা লবণ এমন ম্যাঙ্গা কইরা দিছি। মুফতি সাহেব বিশ্ববিখ্যাত আলেম, তার মুখে আপনারা হাদিসের হুকুম এবং সে হুকুম মানবার ফজিলতের বয়ান শুনলেন। তিনি আমরার কাছেও এই কথাই কইছেন। আমরা তার কথাই বিশ্বাস কইরা লবণের দাম বাড়াইয়া দিছি। আমি প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা ও দায়িত্ব লইয়া আজ এই বিপুল জনতার সামনে ঘোষণা করতে আসি যে, আমার দেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেবকে চেয়ারম্যান এবং গোয়েন্দা পুলিশের কর্তা ডিআইজি সিআইডিকে ও ভেটেরিনারি হাসপাতালের সুপারিনটেন্ডেন্টকে মেম্বার কইরা একটি কমিশন নিয়োগ করলাম। মুফতি সাহেবের কথা ঠিক কিনা এই কমিশন বৈজ্ঞানিক প্রণালীতে তা তসদিক করবেন। আমি প্রধানমন্ত্রী হিসাবে আরও ঘোষণা করতে আসি যে, যদি এই কমিশনের কাছে মুফতি সাহেব তার কথার সত্যতা প্রমাণ করবার না পারেন তবে মুফতি সাহেবকে চরম দণ্ড দান করা হইব। আজকার জনতার মতো বিরাট জনতা ডাইকা তাদের সামনে মুফতি সাহেবের ফাঁসি দিমু। কি মুফতি সাহেব, এতে আপনি রাজি? মুফতি সাহেব সহজ পদে মাইকের সামনে আসিয়া বলিলেন, জি হা, আমার কথা মিথ্যা হইলে ওই শাস্তি আমি মাথা পাইতা নিমু। জনতা উল্লাস প্রকাশ করিল, কিন্তু বলিল, আমরা জানবার চাই কমিশনের রায় কবে বাইর হইব। প্রধানমন্ত্রী মুফতির দিকে চাইয়া মাইকের সামনে মুখ নিয়া বলিলেন, মুফতি সাহেব, কয়দিনে আপনি এইটা প্রমাণ করবার পারবেন? মুফতি প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে বলিলেন, আমি সব সময়ই প্রস্তুত আছি, কালই আপনারা প্রমাণ নিবার পারবেন। প্রধানমন্ত্রী জনতাকে সম্বোধন করিয়া বলিলেন, শুনলেন ভাই সাহেবান, মুফতি সাহেব কালই প্রমাণ করবার পারবেন। তা হইলে পরশুদিন সকালে খবরের কাগজে সরকারি প্রেস নোটে কমিশনের রিপোর্ট দেখবার পাবেন। যদি মুফতি সাহেব কমিশনকে সন্তুষ্ট করবার না পারেন তবে ওই প্রেস নোটে মুফতির ফাঁসির দিন ঘোষণা করা হইব। আপনারা নির্ধারিত সময়ে এইখানে জমায়েত হইবেন। মুফতিকে প্রকাশ্যে আপনার চোখের সামনে ফাঁসি দেওয়া হইব। কেমন, এতে আপনারা খুশি হইলেন তো? কেমন, এতে আপনারা খুশি হইলেন তো? বিপুল জনতা উল্লাস ও উত্তেজনায় জয়ধ্বনি করিয়া উঠিল। প্রধানমন্ত্রী জিন্দাবাদ, মন্ত্রিসভা জিন্দাবাদ। আমরা লবণ চাই না, লবণ আর খামু না, আল্লাহু আকবার। জনতা বাঁধ ভাঙা নদীর স্রোতের মতো চলিয়া যাইতে লাগিল। মন্ত্রীরা খুশিতে গাল প্রসারিত ও দাঁত বিকশিত করিলেন। নেতারা মুফতিকে বুকে জড়াইয়া টানা হ্যাঁচড়া করিতে লাগিলেন। লম্বা নিঃশ্বাস ছাড়িয়া প্রধানমন্ত্রী শিরোয়ানের বোতাম খুলিয়া বুকে ফু দিতে লাগিলেন ও বলিলেন, আপাতত বাঁচা তো গেল, কিন্তু এর শেষ কোনখানে? মুফতিকে শেষ লাগাত ফাঁসিই দেওয়ান লাগব, কিন্তু তাতেও আমরার রক্ষা নাই। কি ওইব মুফতি সাব? মুফতি হাসিয়া বলিলেন, কোনো চিন্তা করবেন না হুজুর, কিন্তু আমার কেরোসিনের লাইসেন্সের কথাটাও যেন ভুইলা যাবেন না। কমিশনের বৈঠক। মেডিকেল কলেজের প্রিন্সিপাল চেয়ারম্যান হিসাবে মধ্যস্থলে বসা। তার ডান দিকে ডিআইজি সিআইডি, বাম দিকে ভেটারিনারি সুপার, বাম দিকে ভেটারিনারি সুপার, বাম দিকে ভেটারিনারি সুপার। কমিশন সিগারেট পুড়াইয়া সময় কাটাইতেছেন, কারণ মুফতি সাহেবের দেখা নাই। তারা হাসাহাসি করিতেছেন। প্রিন্সিপাল সাহেব বলিলেন, আমি তো আগেই বলেছিলাম মুফতি আসবে না। আসবে কোন সাহসে? আমরারে সে কি পাগল পাইছে নাকি?
আমি বুঝি না মাননীয় প্রধানমন্ত্রী এই পাগলটাকে দিয়া যা তা বলাইয়া এই ঝক্কিটা নিলেন কেন? ডিআইজি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম বেটাকে পুলিশ গার্ডে রাখা হোক। ফাঁসি যার ধরা বান্দা সে পালাবো না কেন? ভেটারি সুপার, কিন্তু মোল্লাটারে ফাঁসি দিয়াই কি মন্ত্রীরা রক্ষা পাইতেন? বড় জটিল অবস্থা সৃষ্টি হইছে, কিন্তু আমি কোনো উপায় দেখতেছি না। মেডিকেল, উপায় ওদিকে আসিল নাকি? যা জনতা জমা হইছিল আর তারা খেপছিল এমন সাংঘাতিক যে ওই রকম একটা কিছু না কইরা চারাই বা কি আসিল? ডিআইজি, হ্যাঁ, উপায় আবার আসিল না? একটু হুকুম পাইলে সব বেটাকে তোপের মুখে উড়াইয়া দিতাম। প্রধানমন্ত্রী খামোকা গেলেন এক বান্দর নাচাবার। এখন সে বেটাকে পাই কোনখানে? এই যে বান্দরটা হাজির। বলিতে বলিতে মুফতি সাহেব কামরায় প্রবেশ করিলেন এবং হি হি করিয়া হাসিতে থাকিলেন। অবশেষে হাসি থামাইয়া বলিলেন, মোল্লা মানুষ, ঘড়ির ধার ধারি না, 2-4 মিনিট দেরি হইয়া গেছে, কিছু মনে করবেন না, মাফ করবেন। মেডিকেল, আচ্ছা আচ্ছা, যা আবার হইয়া গেছে, এখন কাজ শুরু করা যাক। মেম্বার সাহেবান, প্রশ্ন করুন। ডিআইজি, বলেন মুফতি সাব, নিমক না খাইলে চুরি হইব না কেন? মুফতি, লবণ না খাইলে যক্কা কাশি অবধারিত, একথা ঠিক কিনা? ডাক্তার সাহেবই কন। ডাক্তার সাহেব অর্থাৎ মেডিকেল প্রিন্সিপাল সম্মতিসূচক ঘাড় নাড়িলেন। মুফতি, যক্কা কাশি হইলে সারা রাত কাশতে হইবে, সেই কাশির শব্দে ঘরে চোর ঢুকবার পারব না, ঠিক কিনা? ডিআইজি বিস্ময়ে গাল প্রশস্ত করিয়া, ঠিক তো, এতক্ষণে আপনার কথার ভেদ বুঝবার পারলাম। ভেটারিনারি, কিন্তু লবণ না খাইলে কুত্তায় কামড়াবো না কেন? মুফতি, যক্কা কাশিতে লোক দুর্বল ও গুজা হইয়া পড়ব, লাঠি ভর না দিয়া তারা চলবার পারব না, লাঠি হাতে থাকলে কুত্তায় কামড়াইবার পারব না, এটা বুঝবার পারলেন না? কমিশনের মেম্বারদের মুখ বিজয় আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। সকলে বলিলেন, কথাগুলা তো সত্য বইলাই বোধ হইতেছে। মেডিকেল, কিন্তু চুল দাড়ি সাদা হইব না, দাঁত পড়ব না, এটা কিছুতেই ঠিক হইবার পারে না। মুফতি, এটাও হবার পারে। যক্কা কাশিতে লোকেরা অল্প বয়সেই মারা যাব, 30-35-এর বেশি কেউ বাঁচব না। ওই বয়সে চুল দাড়ি পাকবার আর দাঁত পড়বার সময় কই? প্রচণ্ড বিস্ময়ে কমিশনের মেম্বারগণ স্তম্ভিত হইলেন। তাদের বিস্ময় কাটিলে মুফতি সাহেবকে ধন্যবাদ দিলেন। প্রবল উৎসাহে তারা করমর্দন করিলেন। পরদিন সরকারি প্রেস নোটে বলা হইল, কমিশন সর্বসম্মত রিপোর্ট দিয়াছেন যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হইয়াছে যে লবণ না খাইবে তার বাড়িতে চুরি হইবে না, তারে কুত্তায় কামড়াইবে না, তার চুল দাড়ি সাদা হইবে না ও দাঁত পড়িবে না। অতএব মৌলানা মুফতি কেরামতুল্লাহ সাহেবের মতই ঠিক। কাজেই হারাম নিমকের দাম প্রতি সে 16 টাকা করিয়া মন্ত্রিসভা ঠিক কাজই করিয়াছেন। আজ এই পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।